আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, চরমোনাইয়ের পীর সাহেব এখন তারা দুই ভাই মূলত তাদের দরবারের প্রধান কর্তা ব্যক্তি, যাদেরকে সম্মান করে তাদের যারা ভক্ত এবং মুরিদান শায়েখে চরমোনাই বলে থাকেন। অনেকে তাদেরকে পীরে চরমোনাই বলে থাকেন। তারা দরবার পরিচালনা করেন, অর্থাৎ পীর হিসেবে তাদের যারা ভক্ত মুরিদান রয়েছে তাদেরকে নিয়ে নিয়মিত তারা তসবিহ, তাহলিল, ওয়াজ, মাহফিল, জিকির, আজকার এগুলো করেন, ধর্মীয় কর্মকাণ্ড করেন। তারা ভক্তদের সাহায্য সহযোগিতা নিয়ে দেশের সবচেয়ে বড় মাদ্রাসা তারা পরিচালনা করেন। সবচেয়ে বড় না, ঠিক যে কয়টি বড় রয়েছে তাদের মধ্যে, যেমন শর্ষিনার পীর সাহেবের মাদ্রাসা, চরমোনাইয়ের পীর সাহেবের মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, এরকম কয়েকটি মাদ্রাসা রয়েছে বাংলাদেশে খুব বিখ্যাত। তো সেই দিক থেকে চরমোনাই পীর সাহেবদের যে মাদ্রাসা, এটি অনেক পুরনো, ঐতিহ্যবাহী এবং এখানে বহু সংখ্যক ছাত্র পড়াশোনা করেন। তারা বরিশালের কাছাকাছি যে চরাঞ্চল চরমোনাই এলাকার বাসিন্দা। জীবনে যাপনে বা যাপিত জীবনে তারা আবহমান বাংলার একেবারে সাধারণ মানুষ। পাঞ্জাবি পরেন, তারপরে লুঙ্গি পরেন, পান খান। তাদের টুপির মানে চরমোনাইয়ের টুপির একটা বিশেষ স্টাইল রয়েছে, পাতলা কাপড় দিয়ে বিশেষ টুপি তারা পরিধান করেন এবং তারা সারা বাংলাদেশ সফর করেন। কেবলমাত্র বরিশাল নয়, সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সফর করেন। তাদের এই যে পীর, তারা যে পীর, তাদের বাবা পীর ছিলেন, তাদের দাদা পীর ছিলেন, তাদের বড় দাদা মানে দাদার বাবা তিনিও পীর ছিলেন। বহু জেনারেশন ধরে তারা এই পীর হয়ে আসছেন। তো কাজেই তাদেরকে কেন্দ্র করে ওই এলাকার বাসিন্দা বা ভক্ত মুরিদানদের যে আবেগ, এটা বাইরের লোক কল্পনা করতে পারবেন না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার নানা অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন, ব্রিটিশ জমানার। তো ব্রিটিশ আমলে তিনি সেই সময়টাতে র্যালি সাইকেল চালাতেন, তারপরে রোলেক্স ঘড়ি পরতেন, আর তার যে রেডিও ছিল মার্ফি রেডিও। এবং ফরিদপুর জেলাতে কৃষ্ণপুর ইউনিয়নে শৈলডুবি গ্রামে সেই শফিক উদ্দিন ব্যাপারী আমার দাদার বাবার নাম, আর আমার দাদার নাম রফিক উদ্দিন ব্যাপারী। তাদের মতে স্মার্ট, শিক্ষিত এবং ধনী ব্যক্তি ফরিদপুর জেলাতে খুব অল্প ছিলেন, ফরিদপুর জেলাতে, সে ব্রিটিশ জমানা থেকে। তো তারা মানে নানা বাড়ি, মানে ওই সময় ব্যবসা এবং কৃষি প্রধান, মানে জমিদারি প্রথা আমি দেখিনি, কিন্তু সত্যিকার অর্থে জমিদারি যে চাল চলন ওটা কেমন হতে পারে এটা আমি নানা বাড়িতে দেখেছি। সেখানে কলের গান বাজছে, সেখানে মসজিদ আজান হচ্ছে, ইমাম নামাজ পড়াচ্ছে, বাড়িতে 10-12টা কাছারি ঘর, জামাইরা এসে কাছারি ঘরে থাকছেন। বিশেষ অনুমতি রাত্রি না হলে জামাইরা কাছারি ঘরের সীমা অতিক্রম করে অন্দরমহলে ঢুকতে পারতেন না। এরকম একটা কনজারভেটিভ সোসাইটি। তার সঙ্গে সবাইকে সেখানে নাটক হতো, থিয়েটার হতো। আমার নানা নাটকে গিয়ে অভিনয় করতেন এবং ওই আমলে সে ব্রিটিশ জামানাতে সে ওটা কি FA অর এন্ট্রান্স, ওটা তিনি পাশ করেছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন। সেই মানুষ মানে কি বলবো, সে নানা এবং নানি। নানি মানে আমার নানি যে কি সুন্দরী ছিলেন! আপনি এখন ওই যে মহিমা চৌধুরী আছেন না, শাহরুখ খানের সাথে পর্দার সিনেমাতে অভিনয় করেছেন, যার ডুপ্লিকেট কপি। নানি এত সুন্দরী ছিলেন। তো এরকম একটা পরিবারে হঠাৎ করে দেখলাম যে তিনি চরমোনাইয়ের পীর সাহেবের মুরিদ হয়ে গেলেন। আমরা তখন ছোট, স্বাধীনতার পরপর, একেবারে পরপর 72-73 সনের এই ঘটনা। চরমোনাইয়ের পীর হয়ে গেলেন এবং তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। নানা সেই সাইকেল চালিয়ে ফরিদপুর থেকে সেই চাল ডাল এগুলো সব শহর থেকে কিনে সেই চরমোনাইয়ের পীর সাহেবের মাহফিলে যেতেন এবং সেই মাহফিল থেকে সেই যে বইগুলো তিনি কিনে আনতেন, নিজে পড়তেন এবং আমার নানিকে
মুরিদ বানিয়ে ফেললেন, না নিয়ে আবার সেই গ্রামের সেই 100-150 মহিলাকে মুরিদ বানিয়ে ফেললো, তারা সারাক্ষণ জিকির আজকার করে। এ কি এক ইলাহি কাণ্ড! তাই আমি বললাম যে ফরিদপুরের মতো জায়গাতে ওইরকম একটা পরিবারে 72-73 সনে চরমোনাই ওভাবে ঢুকে পড়েছে, তাহলে বাংলাদেশের অবস্থা কি, অন্য জায়গার অবস্থা কি এখন? এটা আপনাকে বুঝতে হবে। এটা না বুঝলে আপনার কাছে মনে হবে যে এরা কনজারভেটিভ, এরা ইসলামপন্থী, এরা কি, কিন্তু দে হ্যাভ এ পাওয়ার। তাদের একটা সমর্থন আছে, তাদের একটা পাওয়ার আছে, তাদের একটা শক্তি আছে, তাদের একটা নৈতিক মনোবল আছে, তাদের একটা ব্লাড লাইন আছে। তো এই বিষয়গুলো অনুধাবন করার জন্য একটা জেনারেশন যদি সচ্ছল থাকে, রেসপেক্টেড হয়, সম্মানিত হয়, নিজেদেরকে তারা সম্মানিত মনে করে 100 বছর ধরে, তাহলে রাতারাতি আপনি তাদের সঙ্গে ইচ্ছা করলেও পারবেন না। নতুন ধনীরা, নতুন শিক্ষিতরা তাদের সঙ্গে পারবেন না। তো এখন এই দরবারে যে নেতৃত্ব দিচ্ছেন দুজন ভদ্রলোক, ফজলুল করিম এবং ফয়জুল করিম, বড় ভাই ফজলুল করিম, ফয়জুল করিম, একজন আমির আর একজনের নায়েবে আমির। তো এদেরকে বলা হয়, চরমোনাইয়ের যারা অনুসারী, এদেরকে বলা হয় গরম পীর, গরম হুজুর। তারা গরম গরম কথা বলে। এবং একটা সময় আওয়ামী লীগ জমানাতে বা তারও আগে তারা ঢাকা শহরে যে মিছিল করতো, সবার হাতে একটা লাঠি থাকতো, আমরা এদেরকে মুগুর বাহিনী বলতাম। হু 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 জিকির করতে করতে তারা মিছিল করতো। 20,000-25,000 লোক বাইতুল মোকাররম থেকে বের হয়ে তারা হু 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 করে সেই মিছিল করতো। এবং সেই মিছিলের ভয়ে, মানে কি বলবো, তাগড়া মানুষ গ্রাম থেকে আসছে, পাঞ্জাবি পরা, হাঁটুর উপরে, মানে হাঁটুর টাকনুর মানে 6 ইঞ্চি উপরে তাদের পাজামা পরা, মাজায় আচ্ছা মতো যে তাদের যে যাকে কী বলে, মাজায় গামছার মতো করে পাগড়ি বাঁধা, আর হাতে লাঠি। এটা ঢাকা শহর আমরা দেখে আসছি। হু 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 করে তারা এগিয়ে যাচ্ছে, স্লোগান দিচ্ছে মুহুর্মুহু। তো সেই দিক থেকে সে তাদের যে গরম ভাবসাব, ওটা এখন এই 2024-25 সনে এসে তারা অনেক ডিসেন্ট হয়ে গেছে। এবং তাদের অনেকগুলো বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হয়। বিশেষ করে তারা জিকির করতে করতে লাফাতে লাফাতে একদম খেজুর গাছের উপরে উঠে যায়। তো এই জিনিসগুলো ভক্তদের আতিশয্য। তো এই যে দুইজন পীর সাহেব, তারা অনেক দিন ধরে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ। তার বাবাও গুরুত্বপূর্ণ ছিলেন, তার দাদাও গুরুত্বপূর্ণ ছিলেন, কিন্তু এই দুজন পলিটিক্যালি এখন ভীষণ গুরুত্বপূর্ণ। আর জামাতের সঙ্গে তাদের ঐক্য হওয়ার পর তাদের গুরুত্ব আরও বেড়ে গেছে। তো যিনি দ্বিতীয় ভাই, অর্থাৎ নায়েবে আমির ফয়জুল করিম, তিনি এর আগে একটা কথা বলেছেন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, যেটি সারা বাংলাদেশে একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল। চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, বা চাঁদা জমা হয় বা চাঁদা সংগ্রহ করা, এরকম একটা কি যেন কথাবার্তা, সেটা চলে যায় লন্ডনে। মুহূর্তের মধ্যে এখন পর্যন্ত এটা ভাইরাল, যাকে বলা হয় স্লোগান। তারপরে উনি বরিশালের আঞ্চলিক ভাষায় বলেছিলেন যে তোমাদের নেতার যে মাজা ভেঙে দিছে মিলিটারি পিটাইয়া, এ কি এমনি এমনি দিছে, কোনো কারণ ছাড়া দিছে? মানে শব্দটা এতটা শ্লেষাত্মক, এতটা সত্য, এতটা নির্মম যে বিএনপির লোক এটা নিয়ে মানুষের সহানুভূতি পেতে চায়। কিন্তু পীরে চরমোনাই যেভাবে বললেন যে তোমাদের নেতার যে কোমর ভাঙ্গে দিছে মিলিটারি পিটাইয়া পিটাইয়া, এটা কি এমনি এমনি দিছে নাকি, বিনা কারণে দিছে নাকি, এই কথাগুলো না একটা ন্যারেটিভ তৈরি করে ফেলেছে। তো এরপরে সাম্প্রতিক সময় তিনি আবার এই ডাকসু বিজয়ের পর তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে বিএনপিকে তিনি রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছেন যে আগামীতে যে নির্বাচন যেভাবে বিএনপি করতে চাচ্ছে ওটা অত সোজা হবে না। যেভাবে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচন করেছিলেন, যেভাবে 81 সালে সাত্তার সাহেব নির্বাচন করেছিলেন, মানুষ আবেগ নির্ভর হয়ে যেভাবে বিএনপিকে ভোট দিয়েছিল, ওটা আর এই বছর হবে না। তিনি বলার চেষ্টা করছেন, তিনি আওয়ামী লীগও খোঁটা দিয়েছেন, যেটা 71 সনকে যেভাবে বিক্রি করে, তারপরে 71কে পুঁজি করে, মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা যেভাবে একটার পর একটা, মানে যাকে বলা হয় রাজনীতির ব্যবসা তারা ফেদে পড়ছেন, 2025 সনে সম্ভব হবে না। তো কাজেই তিনি বিএনপিকে যে কথা বলছেন যে চাঁদাবাজি দিয়ে, মাস্তানি করে, হুন্ডা গুন্ডা করে মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করা যাবে না, একেবারে ডাইরেক্ট। দ্বিতীয়ত যে এখন তিনি জিজ্ঞাসা করছেন যে এই যে পাশে প্রশ্ন করছেন যে দেখেন আমরা এখানে মাহফিল করতেছি,
তো আশেপাশে সব দোকান থেকে এই বিএনপির লোক এসে চাঁদা নিতেছে। বলেন ঘটনা সত্য কিনা? সবাই বলছে হ্যাঁ হ্যাঁ সত্য। তো বলতেছে যে এখন ক্ষমতা পাও নাই, নির্বাচনে যাও নাই, নির্বাচনে নির্বাচিত হও নাই, তাই যদি তোমরা এই দোকানদারদের কাছ থেকে চাঁদা নিয়ে কোনো দোকানদারকে স্বস্তিতে ঘুমাইতে দিতেছ না, দুদিন পরে তুমি যখন ক্ষমতা পাবা তুমি তো এদেরকে দোকানই করতে দেবা না, দোকানই করতে দেবে না। এখন এই যে নির্মম যে সত্যগুলো, সাহসী যে বক্তব্যগুলো, তো এগুলো তো বিএনপি আসলে অস্বীকার করতে পারবে না। আমি তো নিজের চোখে যা দেখছি, এখন এই কথাগুলো নিয়ে আমি যে বিএনপির পক্ষে গিয়ে এলাকাতে ভোট চাইব, বিএনপির পক্ষে ভোট চাওয়ার জন্য আমার তো সে সাহসই হচ্ছে না। আমার জেলাতে আলতাফ হোসেন চৌধুরী সাহেব আছেন, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বিভিন্ন কথাবার্তা বলছেন যে আমরা পেট্রোল পাম্প দখল করছি, টেম্পো স্ট্যান্ড দখল করছি, ট্রাক স্ট্যান্ড দখল করছি। আর জামাত শিবির তারা কোর্ট কাছারি অফিস আদালত সব জায়গাতে তারা ব্যাংক বিমা গুরুত্বপূর্ণ পদগুলো ম্যাটিকুলাসলি তারা দখল করে ফেলেছে। ফলে আমরা তো তাদের সঙ্গে পারছি না, কৌশলে পারছি না। আবার সেখানে ধরেন মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ, তার পরিশেষে এই যে পীরে চরমোনাই, ওনাদের মতো মানুষ যদি এই ব্যাপারে চাঁদাবাজি নিয়ে, দুর্নীতি নিয়ে, অনিয়ম নিয়ে কথাবার্তা বলেন, তাহলে বুঝতে পারেন যে মানুষের মনোজগতে কী ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি হয়। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিএনপিকে তো কাউন্টার রেভলিউশন লাগবে, কাউন্টার ন্যারেটিভ লাগবে, কাউন্টার প্রোগ্রাম লাগবে। যেভাবে সাদাবাজি, লন্ডন, তারেক রহমান ওনাদেরকে সরাসরি ইন্ডিকেট করে তাদের প্রতিপক্ষরা যে সকল কথাবার্তা বলছে, কখনো ছাত্রদের মুখ দিয়ে, কখনো তারা নিজেরা, কখনো আকারে, কখনো ইঙ্গিতে, আর কখনো সরাসরি। এখন এই ন্যারেটিভগুলোকে যদি সরাসরি মোকাবেলা করা না যায়, কিন্তু গালাগালি করে হবে না। যেমন দেখা গেল যে অনেকে এই ৭১ এই কাজ করছো, রাজাকারের বাচ্চা, আর পারবা না, ইত্যাদি ইত্যাদি, এগুলো হবে না। রাজাকারের বাচ্চা সেটা ঠিক আছে, রাজাকারের বাচ্চা হয়েছে ঠিক আছে, কিন্তু রাজাকারের বাচ্চা তো নামাজ পড়ে, ভালো কাজ করে। আর মুক্তিযোদ্ধার বাচ্চা চুরি করে, চামারি করে, তার লোকজন কি বলবে? মুক্তিযোদ্ধার বাচ্চারা ভোট দেবে। ফলে ওই মানে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। ভোটের জন্য যেটা দরকার সেটা হলো গুড ন্যারেটিভ। সেই ন্যারেটিভগুলো যেভাবে বিএনপির তৈরি করা দরকার, বিএনপি এখন কি সেটা শুরু করেছে? আপনারা ভাবতে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।